তিন দিন পর আজ খুলছে অফিস ব্যাংক। খোলা থাকবে পোশাক কারখানা, দোকানপাট ও শপিং মল। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে। আউটসোর্সিং এর কাজ শুরু, মিলছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো। ঢাকাকে দেশ থেকে বিচ্ছিন্নের পরিকল্পনা ছিল শিবিরের। গ্রেপ্তারকৃতদের টেলিগ্রাম বার্তা থেকে তথ্য পুলিশের দখল করতে চেয়েছিল কারাগারও। কারফিউর পর আত্মগোপনে। সহিংসতার পক্ষে সমাবেশে খেসারত দিচ্ছেন আমিরাত প্রবাসীরা। বাতিল হচ্ছে একের পর এক বাংলাদেশের ভিসা আবেদন। ইস্যু হওয়ার পরও দেশটিতে প্রবেশে নানা বিড়ম্বনা। কামালা হ্যারিসই হচ্ছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী। শীর্ষ নেতাদের সমর্থন। প্রথমবার অংশ নিলেন প্রচারণায়। বললেন, গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। আজ খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, তৈরি পোশাক ও শিল্প কারখানা। অফিস ও ব্যাংক খোলা থাকবে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এদিকে আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী বাদে বাকি 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশের সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। হত্যা আর অগ্নিসংযোগই হয়ে ওঠে সহিংসতাকারীদের মূল টার্গেট। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। চলমান পরিস্থিতিতে সরকারের নির্বাহী 3 দিন সাধারণ ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস। তবে বুধ ও বৃহস্পতিবার সকাল 9টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল 11টা থেকে এবং বিকেল 5টার পরিবর্তে অফিস চলবে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। দেশ ধ্বংসের ষড়যন্ত্র বাস্তবায়নে শুরু করা ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়ে গেল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় তৈরি পোশাক সহ দেশের সব কলকারখানা। এরপর টানা 3 দিনে দফায় দফায় আলোচনা ও আশ্বাস শেষে ঘোষণা আসে বুধবার থেকে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে তৈরি পোশাক শিল্পের কারখানা। শ্রমিকদের আইডি কার্ডই বিবেচনা করা হবে কারফিউ পাস হিসেবেও বলে জানান সংশ্লিষ্টরা। খুলছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচার কাজ চলবে আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 5 দিন পর ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে। রাত থেকে কাজ শুরু করেছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো। চালু হয়েছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা। গতি ফিরছে আমদানি রপ্তানি বাণিজ্যে। গেল বৃহস্পতিবার বিকেলে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নাশকতাকারীদের দেওয়া আগুনে সঞ্চালন লাইন পুড়ে যাওয়ায় রাত থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে স্থবির হয়ে পড়ে প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্য খাত। ব্যাহত হয় সরকারি সেবাও, ছেদ পড়ে মানুষের দৈনন্দিন জীবনেও। ব্রডব্যান্ড সেবা বন্ধের 5 দিন পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও ডাটা সেন্টার প্রস্তুত করে মঙ্গলবার রাতেই পরীক্ষামূলক চালু হয়েছে ওয়াইফাই সেবা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে ফ্রিল্যান্সিং ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোতে। আটকে থাকা গ্রাহকের কাজ শেষ করতে রাত জেগে কাজ করেন অনেকেই। এখনো ভালো করে জানি না কোন ক্লায়েন্টের কি অবস্থা, তারা আমাদেরকে কাজ দিবে কিনা, কাজ উইথড্র করছে কিনা, এটা এখন তো ভালো করে বুঝতে পারছি না। কিছু ইমেল দেখেছি, ইমেলের ফিডব্যাকটা
রাত্রে আমরা পাঠিয়ে দেব। 2-1 দিন না গেলে ভালো করে বোঝা যাবে না যে আসলে কারা আমাদেরকে চলে গেল কিনা কিংবা থাকবে কিনা। সচল হয়েছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবাও, গতি ফেরার আশা আমদানি রপ্তানি বাণিজ্যেও। ইন্টারনেটের স্পিড এবং এফিসিয়েন্সি থাকলে হয়তো সবকিছুই কমিউনিকেশনটাও নরমালাইজ হয়ে যাবে আশা করি। ইন্টারনেট সেবাদাতারা জানান ব্রডব্যান্ড সেবা পর্যায়ক্রমে সারা দেশেই চালু করতে কাজ চলছে। অনেক কেবল কিন্তু এখনো ডিসকন্টিনিউ আছে, অনেক কানেকশন ইন্ডিভিজুয়াল কানেকশন অনেক ডিসকন্টিনিউ আছে। আমাদের হয়তো এইগুলো অন করতে 4-5 দিন সময় লেগে যেতে পারে। 1,34,00,000 গ্রাহককে সেবা দিতে দৈনিক 3000 জিবিপিএস ব্যান্ডউইথ লাগে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, চলমান পরিস্থিতিতে ক্রেতা সংকটে নওগাঁয় আমের দরপতন, 4 দিনে 5,000 টাকার মন নেমেছে অর্ধেকেরও নিচে, লোকসানের দাবি বাগানীদের। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ, পাইপের বস, না কিনলে লস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল ছাত্র শিবিরের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সহ সব প্রবেশ পথ বন্ধ দেওয়ার পরিকল্পনা করেছিল সংগঠনটি। সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখাকে। সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেফতারের পর টেলিগ্রামে তাদের বিভিন্ন গ্রুপ থেকে এসব তথ্য পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলন হঠাৎই রূপ নেয় চরম সহিংসতায়। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা, যার প্রমাণ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি স্থাপনায় আগুন, অসংখ্য যানবাহন পুড়িয়ে দেওয়া। এই ধরনের সহিংসতা কোনোভাবেই শিক্ষার্থীরা করতে পারেন না, এমন মত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে যা দিবালুকের মতো স্পষ্ট। কারফিউ জারির পর ঢাকা থেকে পালিয়ে আশপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেছে সহিংসতাকারীরা, এমন তথ্য পাওয়ার কথা বলছে গোয়েন্দারা। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শিবিরের একটি আস্তানায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের বিজ্ঞান ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন। বাকিরাও রয়েছেন সংগঠনের বিভিন্ন পদে। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে এই আস্তানাটি শিবিরের ঢাকা জেলা দক্ষিণের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। উদ্ধার করা হয়েছে শিবিরের বিভিন্ন লিফলেট ও পুস্তিকা। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তথ্য প্রমাণ অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল শিবিরের। স্বপ্নচারী, কাশফুল, বাঁশের কেল্লা সহ বেশ কয়েকটি টেলিগ্রাম। স্বপ্নচারী গ্রুপে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম তার একটি বার্তায় লিখেছেন, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সকল শাখা এখন থেকেই প্রস্তুত থাকুন। বৃহত্তর কর্মসূচি আসতে যাচ্ছে। ডাক আসার সাথে সাথে সকল জনশক্তি সহ আমজনতাকে সঙ্গে নিয়ে ময়দানে জালিম শাহীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই কেন্দ্র গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো সময় নেট বন্ধ করে দেয়া হবে, তাই অফলাইনে সাংকেতিক শব্দের মাধ্যমে কথা বলা হলে বাকিটা বুঝে নেবেন। টেলিগ্রামের কাশফুল গ্রুপে সিয়ামের দিক নির্দেশনা, আপনি আপনার থানার সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখুন। একই গ্রুপে আরেকজন লিখেছেন, ভাই ককটেল প্রয়োজন পুলিশকে প্রতিহত করার জন্য। শিক্ষার্থীদের হাতে বাটুল আর গুলতি তুলে দেওয়ার আহ্বান সিয়ামের। কিভাবে বাটুল দিয়ে আক্রমণ করা যায় সেই কৌশলও শিখিয়ে দেয়া হয়েছে। আন্দোলনকে উস্কে দেওয়ার মতো অসংখ্য অডিও বার্তা এসেছে পুলিশের হাতে। একটি অডিও বার্তায় প্রবেশ মুখ বন্ধ করে ঢাকা অচল করার নির্দেশনা রয়েছে। প্রিয় ভাইরা, আপনারা কেরানীগঞ্জ, নবাবগঞ্জে যাদের সক্ষমতা আছে আসতে পারবেন। আপনারা কেরানীগঞ্জ, হাসনাবাদ এইচআর কেন্দ্রিক থাকবেন দুপুর 3টার আগে। আমরা 3টার পরে ওদিকে মুভ করবো আর কি। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি, আমরা কয়েকটা শাখা মিলে। এটা হবে হচ্ছে 3টার পরবর্তী সময় থেকে রাত পর্যন্ত। তবে এই তথ্যটা আপনারা দায়িত্বশীল যারা আছেন, থানা সভাপতি, সেক্রেটারি এবং থানা দায়িত্বশীল ছাড়া অন্য কাউকে জানাবেন না। স্পোর্টের কথাটা অফলাইনে বলে দিবেন। অফলাইন বলতে মোবাইলে না, সরাসরি আর কি মুখে বলে দিবেন।
দিবেন। ফাইনে কথাগুলো খুব সাংকেতিকভাবে বলবেন। 3টার পরবর্তী সময়তে ওইদিকে মুভ করবে আর কি, সব শাখা একসাথে আসবে। এখন ছাত্ররা আছে, সাধারণ ছাত্ররা আছে, তবে আমাদের মূল আন্দোলনটা হবে 3টার পরবর্তী থেকে শুরু করে রাত পর্যন্ত। রাত্রে আপনারা অবগত আছেন, গতকাল ভাইরা করছে, এগুলো বলার দরকার নেই। বাইরে যাত্রাবাড়ি এলাকা, শনির আকড়া এলাকা দেখছেন রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত ভাইরা অবস্থান নিয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সমন্বয় করে বড় একটি আন্দোলন করার পরিকল্পনাও ছিল তাদের। কেরানীগঞ্জ অঞ্চলের ভাইরা প্রস্তুত থাকবেন, আপনাদেরকে একটি টাইম দেওয়া হবে। আমরা শুধু ঢাকা জেলা দক্ষিণ নয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা এইখান থেকে একটি আন্দোলন করবো আর কি, ইনশাল্লাহ। পুলিশ বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগার দখলের পরিকল্পনা ছিল ইসলামী ছাত্র শিবিরের। মোবাইলের বিভিন্নভাবে আমরা যাচাই বাছাই করে তাদের স্পষ্ট নির্দেশনা এবং তাদের উপস্থিতি আমরা নিশ্চিত হয়েছি। তারা গ্রুপ আকারে তারা মেসেজ দিচ্ছে এবং এই যে তারা পোস্তগোলা ব্রিজ হয়ে যে আমাদের এক্সপ্রেসওয়ে, এটি তারা কেটে ফেলার বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারেও তাদের একটি পরিকল্পনার আমরা নিশ্চিত হয়েছিলাম। পুরো ঢাকাকে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল তাদের, এমন তথ্য পাওয়ার দাবি পুলিশের। সারা দেশ থেকে তাদের সন্ত্রাসী, তাদের দলীয় কর্মীদেরকে তারা এখানে এনে জড়ো করেছিল এবং জড়ো করে তারা ঢাকার প্রবেশ মুখগুলোকে বন্ধ করে দেওয়ার এবং এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, ধ্বংসযজ্ঞ চালা, এইগুলোই তাদের পরিকল্পনা ছিল। কেরানীগঞ্জে আরও বেশ কয়েকটি শিবিরের আস্তানার খোঁজ পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনকে যারা ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর রাজশাহী রেঞ্জের পুলিশ। সে লক্ষ্যে মামলা তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের আর্থিক সহায়তাকারী, মদতদাতা ও বিস্ফোরক সরবরাহকারীদের ধরতে চলছে বিশেষ অভিযান। শুধু তাই নয়, নাশকতায় জড়িতদের ছাড়াতে যারা তদবির করছেন তাদেরও করা হচ্ছে তালিকা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতার ঘটনায় রাজশাহী বিভাগের বিভিন্ন থানায় মামলা হয়েছে 59টি। মারধর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, নাশকতা সহ বিভিন্ন অপরাধে পুলিশ মঙ্গলবার পর্যন্ত অন্তত 906 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিএনপি জামাতের শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের থানা থেকে ছাড়াতে রাজনৈতিক, সামাজিক নেতা ও বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা তদবির করছেন। এবার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে করা হচ্ছে তালিকা। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাসহ বগুড়ার 22 তদবিরকারী এবং বিভাগীয় অন্তত অর্ধশতাধিক ব্যক্তির নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ। আমাদের কাছে নির্দেশনা আছে তাদের তদবিরকারীদের নাম, মোবাইল নাম্বার এবং কোন সময় ফোন করছে, বা তিনি যদি থানায় এসে বা অন্য কোথাও এসে যদি ফোন করে বা কোনোভাবে তাদেরকে জানায়, সেই নাম, ঠিকানা এবং কখন এসছেন, কখন কি করছেন তা সহ সবকিছু সহ আমরা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। পুলিশ জানিয়েছে দায়েরকৃত মামলার তদন্তের পাশাপাশি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আর্থিক ও নানাভাবে যারা সহিংসতাকারীদের সহায়তা করেছেন তাদের। যারা অর্থ যোগানদাতা হিসেবে আছে, শুধু অর্থ নয়, আরও অনেক ধরনের যোগানদাতা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ থাকার ব্যবস্থা, বিভিন্নভাবে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা প্রত্যেকটির প্রমাণ সহ আমরা জাতির সামনে মুখোশ উন্মোচন করে দেব যে এই ঘটনার পিছনে কারা ছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মনে করছে অগ্নিসংযোগে ব্যবহার করা হয়েছে গান পাউডার। সীমান্ত পেরিয়ে এই বিস্ফোরক পদার্থ সারা দেশে ছড়িয়েছে কিনা এবং পাশাপাশি রাজশাহী অঞ্চলে চিহ্নিত জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা জড়িত কিনা তা জানতে চলছে বিশেষ তদন্ত। অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ ভাড়া করেছে। তালিকা সেটা বিশ্লেষণ করলেও আমরা একই ধরনের বিষয় পাই যে এই ছাত্র আন্দোলনকে ভর করে ছাত্ররা মূলত না, ছাত্রদের পাশাপাশি অন্যান্য দুর্বৃত্তকারীরা তারা কিন্তু এই ঘটনাগুলি সংঘটিত করেছে। গত 17 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও 22টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বগুড়া পুলিশ লাইন, বিচারকের বাসভবন সহ বিভাগের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন সকালের সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি।
দুবাইয়ে সহিংসতার পক্ষে সমাবেশে খেসারত দিচ্ছেন আমিরাত প্রবাসীরা। বাংলাদেশিদের জন্য দেশটির ভিসা বন্ধের সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন জানান, সহিংসতার পক্ষে দেশটিতে একদল বাংলাদেশির বিক্ষোভের পর বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা আবেদন বাতিল হচ্ছে। যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব লীলা চালায় নাশকতাকারীরা। আগুন দেয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়, পুড়িয়ে দেয় অসংখ্য যানবাহন। এইসবের সমর্থনের দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে গ্রেপ্তার 57 জনের বিরুদ্ধে আমিরাতের আদালত গত সোমবার শাস্তির বিধান রেখে রায় দেন। এতে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর, একজনকে 11 বছর কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশ কনসুলেট জানায়, দুবাইতে বিক্ষোভের ঘটনায় 3 ক্যাটাগরিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে শাস্তির আওতায় আনা হবে। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ না হলেও আবেদনকৃত ভিসা প্রত্যাখ্যান হওয়ার সংখ্যা প্রায় 95%। যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারা আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়ছেন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। আর এই জন্য কিছু অতি উৎসাহী প্রবাসীকে দায়ী করেন তিনি। ভিসা ইস্যু হচ্ছে না, এটি যদি হয় এটি আমাদের জন্য একটি অনেক বড় একটি ডিজাস্টার হবে, তা আমরা প্রত্যাশা করি এটির জন্য একটি সাময়িক সিদ্ধান্ত হয়। এদিকে দুবাইয়ে বাংলাদেশিদের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারাও। আমরা সবাই নিজের জীবনের জীবিকা নির্বাহের জন্য এখানে এসেছি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা রিভিডেন্স হারাবো এবং 15 লক্ষ লোকের আমরা যে এখানে কর্মসংস্থান নিয়ে এসেছি আমরা কর্মসংস্থান হারাবো। এদিকে বাংলাদেশে কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ ব্যাহত ও টাকা পাঠাতে সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4 সূর্য